আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমি এক্সপ্লেন করব প্রাইম ভিডিওতে রিলিজ হওয়া মালায়ালাম ক্রাইম সুপারন্যাচারাল হরর থ্রিলার কোল্ড কেস নামের এই সিনেমাটি। মুভিটি রিলিজ হয় 2021 সালে, যার আইএমডিবি রেটিং 6.1/10 এবং এটি সত্যি একটি অসাধারণ হরর মিস্ট্রি মুভি। তো চলো বেশি দেরি না করে গল্পটা শুরু করি। গল্পের শুরুতে আমরা দেখতে পাই বেনারসের এক পণ্ডিত রিচুয়ালের মাধ্যমে একজন মহিলার শরীর থেকে দুষ্ট আত্মা তাড়াচ্ছে। অন্যদিকে কেরালায় একজন মৌলবী একটি ছেলের উপর থেকে একই ধরনের পজিশন সরাচ্ছে। কিন্তু এই সবই আসলে একটি টিভি হরর শোর ফুটেজ। এই শোর ডিরেক্টরের নাম হলো মেধা, যে সম্প্রতি ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করেছে। তার একটি ছোট্ট মেয়ে আছে যার নাম চিনু। মেধা একটি ভাড়া বাড়ি খুঁজছে এবং আজ তার একটি বাড়ি দেখতে যাওয়ার কথা, যার জন্য মেধা অফিস থেকে একটু আগে বের হয়ে যাবে। কিন্তু অফিস থেকে বের হওয়ার সময় মেধার বসের মেয়ে তাকে খোঁচা মেরে বলে, তুমি কাজে মন দাও না, তোমার শোয়ের ভিউ কমছে। মেধা এসব কথা উপেক্ষা করে চলে যায় অফিস থেকে। মেধা নতুন একটি বাড়ি দেখতে যায় এবং প্রথম দেখাতেই বাড়িটি খুব পছন্দ হয়ে যায়। বেশি দেরি না করে সে চিনু ও তার কাজের মেয়েকে নিয়ে সে বাড়িতে উঠে যায়। কিন্তু যত সমস্যা শুরু হয় রাতের বেলা বাড়িতে হঠাৎ করে কোথা থেকে যেন পানি ঢুকে যায়। মেধার কাজের মেয়ে আতঙ্কে মেধার কাছে এসে বলে তার মুখে কে যেন পানি ছেটায়, যার জন্য তার ঘুম ভেঙে যায় এবং সে রান্নাঘরের কোণে একজন মেয়েকে বসে কাঁদতে দেখে। মেধা এসব বাজে কথা ভেবে কোনো গুরুত্ব দেয় না, কারণ সে হরর শো বানালেও বাস্তবে ভূতে বিশ্বাস করে না। সে কাজের মেয়েটাকে তাড়াতাড়ি পানি পরিষ্কার করতে বলে ঘুমিয়ে পড়তে বলে। অন্যদিকে আমরা একজন জেলেকে মাছ ধরতে দেখতে পাই। জাল উঠাতেই মাছের পরিবর্তে উঠে আসে একটি বিশাল প্লাস্টিক ব্যাগ। ব্যাগ খুলতেই দেখা যায় একটি কাটা মাথার কঙ্কাল। মুহূর্তে ঘটনাটি পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। পুলিশ আসে এবং তদন্তের দায়িত্ব দেওয়া হয় এসিপি সত্যজিৎকে। সত্যজিৎ এসে প্রথমেই খুলিটি ফরেন্সিক ল্যাবে পাঠায়। ফরেন্সিক থেকে ডক্টর জানায় এটি 25 থেকে 30 বছর বয়সী একজন মেয়ের খুলি। কিন্তু নিখোঁজের তালিকায় এমন কাউকে খুঁজে পাওয়া যায় না যার সাথে সেই খুলিটির ডিএনএ ম্যাচ করে। তদন্ত এগোতে থাকে এভাবেই। এইদিকে মেধার বাড়িতে অদ্ভুত ঘটনা বাড়তেই থাকে। তাই সে সাহায্য নেয় তার পরিচিত প্যারানর্মাল রিসার্চার জারার কাছ থেকে। জারার চোখ নেই, কিন্তু সে আত্মার উপস্থিতি অনুভব করতে পারে খুব ভালো করে। মেধার কাছ থেকে সবকিছু জানার পর যারা মেধাকে জানায় নেক্সট উইকেন্ডে সে মেধার বাড়িতে যাবে এবং বিষয়টা সে দেখবে। যারা মেধার বাড়িতে এসে রিচুয়াল করে বলে এই বাড়িতে ইভা মারিয়া নামের এক মেয়ের আত্মা আছে, সে তোমাকে কিছু বলতে চায়। মেধা রীতিমতো হতবাক হয়ে যায়, সেই আত্মা তাকে কি বা বলবে এটা ভেবে। অন্যদিকে সে খুলির মুখে লাগানো রিপ্লেস দাঁতের লিস্ট থেকে সত্যজিৎ ভিকটিমের নাম এবং ঠিকানা জানতে পারে। কাকতালীয় ভাবে যারা বলা নামের সাথে ভিকটিমের নাম মিলে যায়, ইভা মারিয়া। অর্থাৎ মেধার বাড়িতে অন্য কারো আত্মা ছিল না, ছিল ইভা মারিয়ার আত্মা, যে কিনা মেধাকে কিছু বলতে চায়। সত্যজিৎ ইভার গ্রামের লোকদের সাথে কথা বলে জানতে পারে ইভা জন্মের কয়েক মাস পর তার মা মারা যান। তখন ইভাকে দেখাশোনা করার জন্য তার বাবা দিলীপ ব্লেসি নামের একটা মেয়েকে বাড়িতে আনেন। ব্লেসি খুব চতুর একটি মেয়ে ছিল। সে দিলীপের সাথে প্রেমের সম্পর্ক করে একসময় দিলীপকে বিয়ে করে নেয়। ব্লেসির দুটি সন্তান হওয়ার পর সে ইভাকে আর পছন্দ করতো না, যার জন্য ইভা বাইরে পড়তে চলে যায়। তারপর ইভা শুধু তার বাবার মৃত্যুর পর একবার এসেছিল। ইভার বাবা মারা যাওয়ার আগে সব সম্পত্তি ইভার নামে করে যায় এবং ইভা দর্শন নামের একটি লোককে বিয়ে করেছিল। কিছুদিন পর তাদের ডিভোর্স হয়ে যায়। ডিভোর্সের আগে ইভা দর্শনকে 2 কোটি টাকা দিয়েছিল, যা ডিভোর্সের পর ইভা ফেরত চেয়েছিল। এরপর থেকে ইভাকে কেউ কখনো দেখেনি। হঠাৎ পুলিশ পেয়ে একটি কাটা হাত, যা ইভার সে খুলির ডিএনএর সাথে ম্যাচ করে যায়। এটা থেকে পরিষ্কার বোঝা যায় এটা অন্য কারো হাত না, বরঞ্চ এটা ইভা মারিয়ার হাত। হাতে লেগে থাকা ছোট্ট চুল দেখে বোঝা যায় মরার আগে সে খুনের চুল ধরে রেখেছিল। সত্যজিৎ সন্দেহ করে ছোট চুলওয়ালা মেয়েটি হলো ইভা মারিয়ার খুনি। তদন্তে দেখা যায় ইভার মৃত্যু অনেক আগে হলেও তার ফেসবুকে নিয়মিত পোস্ট দেওয়া হয়েছে। তাহলে কেই বা ব্যবহার করছে তার অ্যাকাউন্ট? ভ্রমণের তালিকা দেখে বোঝা যায় কোভিডের সময় যে ব্যক্তি ইভা মারিয়া নামে ভ্রমণ করছিল সে আসলে ভিন্ন কেউ, ইভা মারিয়া না। এমনকি তালিকায় সত্যজিতের নিজের মামার নামও দেখা যায়।
যে কিনা ইভা মারিয়ার পাশের সিটে ছিল। সত্যজিৎ দেরি না করে তার মামার কাছে যায় এবং ইভা মারিয়ার ছবি দেখে জিজ্ঞেস করতে তার মামা বলে, আমি যে মেয়েটিকে দেখেছি সে একেবারে এই ছবির ইভা না। গল্পটা এখানে আরো জটিল হয়ে ওঠে। সত্যজিৎ এই কেসটা নিয়ে চিন্তা করতে থাকে। তখন হঠাৎ করে তার সহকর্মী তাকে একটি মেল পাঠায়। সত্যজিৎ মেল ওপেন করতেই দেখে ইভার আধার কার্ডে খুনি তার ছবি বসিয়ে ইভা মারিয়ার আইডেন্টিটি ব্যবহার করছে। এখন কেন আইডেন্টিটি ব্যবহার করছে এটা আমরা পরে জানতে পারবো। তারপর সত্যজিৎ মেধাকে দেখা করতে বলে এবং সে মেধাকে বলে, আমরা খুনিকে খুঁজে পেয়েছি। এটা বলে সত্যজিৎ মেধাকে খুনির ছবি দেখায়। ছবি দেখে মেধা রীতিমতো হতভম্ব হয়ে যায়। খুনি আর কেউ নয়, বরঞ্চ মেধার বন্ধু লয়ার হরিতা। তারপর ঘটনাটি শিফট করে একটু ফ্ল্যাশব্যাকে দেখা যায় ডিভোর্সের পর ইভার কাছে 2 কোটি টাকা ছিল। হরিতার টাকার লোভে পড়ে যে কোনো ভাবে ইভাকে রাতে বাসায় ডেকে নেয়। সুযোগ বুঝে হরিতা ইভাকে খুন করে। প্রমাণ লোপাট করার জন্য ইভার দেহকে টুকরো টুকরো করে ফেলে এবং সেগুলো নিজের ফ্রিজে লুকিয়ে রাখে। পরে শহরের বিভিন্ন স্থানে অংশগুলো ফেলে দেয়। ইভার আধার কার্ডে নিজের ছবি বসে ব্যাংক অ্যাকাউন্ট খুলে, যাতে সে ইভার সব সম্পত্তি বিক্রি করে টাকা নিজের কাছে রাখতে পারে। এমনকি বেনারসে গিয়ে ইভার নামে পোস্টও দেয়। এইভাবে সে ইভার পরিচয় ব্যবহার করে সবাইকে বোকা বানায়। হরিতা কিছুটা আন্দাজ করতে পারে এভাবে চলতে থাকলে সে মেধার কাছে ধরা পড়ে যাবে, যার জন্য সে মেধাকে খুন করতে লুকিয়ে রাতের বেলা তার বাসায় যায়। কিন্তু হঠাৎ সে পুরনো ফ্রিজের সামনে দাঁড়াতেই ফ্রিজের ভেতর থেকে অদ্ভুত এক শব্দ আসে। হরিতা সেটা দেখার জন্য ফ্রিজ খুলতে সে দেখে ফ্রিজের ভেতরে ইভার কাটা দেহের অংশগুলো। ঠিক তখনই ফ্রিজ বিস্ফোরিত হয় এবং হরিতার মৃত্যু হয়। মেধা বিশ্বাস করে এটা ইভার আত্মার প্রতিশোধ, কিন্তু সত্যজিৎ এটা মানতে নারাজ। সে মনে করে এটি সামান্য একটি দুর্ঘটনা মাত্র। সিনেমার শেষ দৃশ্যে দেখা যায় মেধা, তার মা আর চিনু বাড়িতে আছে। হঠাৎ মেধার বোনের ছবির গ্লাস নিজে থেকে ভেঙে যায়, আর যার চোখ ছিল না হঠাৎ তার চোখ খুলে যায়। মানে মেধার বোনের আত্মা ফিরে এসেছে এবং এখানে সিনেমা শেষ হয়। এই এন্ডিং স্পষ্টভাবে ইঙ্গিত দেয় কোল্ড কেস পার্ট 2 আসবে এবং সেখানে দেখানো হবে মেধার বোন কেন মারা গেল, তার আত্মা কি বা বলতে চায়, সে কি প্রতিশোধ নিতে এসেছে